যে গুডউইন স্মারক বক্তৃতা। দৈবানুগ্রহে অনেক অশান্ত জীবনে শান্তি ও মুক্তি নেমে আসে এমন ঘটনা ইতিহাসে বারবারই দেখা গেছে। 1895 খ্রিস্টাব্দের ডিসেম্বরে এমন একটি ঘটনাই ঘটতে দেখা গেল। স্বামী বিবেকানন্দের অমর বাণী সম্বলিত মূল্যবান ভাষণগুলির স্থায়ী রূপ দেওয়ার উদ্দেশ্যে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির কর্মকর্তারা যখন একজন স্টেনোগ্রাফারের সন্ধান করছিলেন, ঠিক তখনই বিবেকানন্দ পরিমণ্ডলে এসে উপস্থিত হলেন 25 বছরের ইংরেজ যুবক জোসিয়া জন গুডউইন। যে গুডউইন এর আগে অবশ্য স্বামীজির চিন্তাস্রোত এবং বাণীর ক্ষিপ্রতার সঙ্গে সঙ্গতি রাখতে ব্যর্থ হয়েছেন আরও দুজন। গুডউইনের জন্ম 1870 খ্রিস্টাব্দে। নিজ গুণে অতি শীঘ্রই গুডউইন ইংল্যান্ড এবং আমেরিকায় বেদান্ত প্রচারে সুনিপুণ যন্ত্র হয়ে ওঠেন। এ সময় সোসাইটি থেকে তাকে পত্রিকা ও প্রচারপত্র প্রকাশনার গুরু দায়িত্বও দেওয়া হয়। তিনি এ সময় সম্পূর্ণ নিরামিষাশী হয়ে পড়েন এবং স্বয়ং স্বামী বিবেকানন্দের থেকে ব্রহ্মচর্যে দীক্ষা লাভ করেন। তার অসামান্য প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষমতায় স্বয়ং স্বামীজি খুবই আনন্দিত হয়েছিলেন। কর্মে গুডউইনের ছিল অদম্য উৎসাহ। যেটুকু অবসর পেতেন তারই মধ্যে সংস্কৃত পড়তেন বেদান্ত দর্শনের কোনো উপক্রমণিকা। বেদান্তের প্রতি ভালোবাসায় তিনি আমেরিকায় বেদান্ত নির্ভর পত্রিকা প্রকাশেরও উদ্যোগ নিয়েছিলেন। 1896 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি স্বামীজির সঙ্গে উটি ভারতবর্ষে আসেন, উটাকামণ্ডে আসেন। সেটাই ছিল তাঁর জীবনের শেষ সমুদ্রযাত্রা। কলম্বো, পাম্বান, রামেশ্বরম, রামনাথ ও মাদ্রাজ হয়ে তিনি কলকাতা পৌঁছেছিলেন এবং থাকতেন আলমবাজার মঠে। স্বামীজির আদেশে সুবিশাল শ্রোতৃমণ্ডলীর সামনে দক্ষিণেশ্বরে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেটি খুবই মনোজ্ঞ হয়েছিল। 1898 খ্রিস্টাব্দের মে মাসে গুডউইন স্বামীজির সঙ্গে উটাকামন্ড বা উটি গিয়েছিলেন। সেখানেই তিনি থেকে যান। পরে অসুস্থ হয়ে পড়েন এবং 2রা জুন তিনি সমাধিস্থ হন। স্বামীজি সে সময় আলমোড়াতে অবস্থান করছেন। স্বামীজির পাশ্চাত্য শিষ্যদের মধ্যে গুডউইনই প্রথম যিনি ভারতের কল্যাণব্রতে আত্মনিয়োগ করে শহীদ হলেন। এই মর্মান্তিক সংবাদ শুনে স্বামীজি আলমোড়ায় বহুক্ষণ স্তব্ধ হয়ে তুষারাবৃত হিমালয়ের দিকে চেয়ে রইলেন। তারপর এক সময় বলে উঠলেন, জনসভায় ভাষণ দেওয়া আমার শেষ হয়ে গেল। তারপর ক্ষোভে ফেটে পড়ে বললেন, গুডউইনকে মেরে ফেলার জন্য এরকম নির্দয় এক ঈশ্বরকে যুদ্ধে নিপাত করাটা মানুষের অধিকার ও কর্তব্যের মধ্যে পড়ে নাকি? সে বেঁচে থাকলে কত বড় বড় কাজ করতে পারত। পরের দিন রিকুইসক্যাট ইন পিস, শান্তিতে সে লহুক বিশ্রাম। হ্যাঁ, রিকুইসক্যাট ইন পিস, হ্যাঁ, শান্তিতে সে লহুক বিশ্রাম। হ্যাঁ, শান্তিতে সে লহুক বিশ্রাম কবিতাটি লিখে গুডউইনের মাকে পাঠালেন। যে গুডউইন স্মারক বক্তৃতা স্বামী চন্দ্রশেখরানন্দের পৃষ্ঠপোষকতায় পোর্টল্যান্ড ইউএসএর ইনচার্জ আয়োজিত হচ্ছে। আজ বাংলায় এই স্মারক বক্তৃতা দেবেন স্বামী দেবপ্রিয়ানন্দজি মহারাজ, ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক, আমাদের লাইব্রেরির মহারাজ। বিষয়ে স্বামীজির দ্বিতীয় পাশ্চাত্য ভ্রমণ ও তার প্রভাব। মহারাজ আস। ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। পূজনীয় বড় মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম।
এবং আপনারা সবাই আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। আজকের বিষয় স্বামী বিবেকানন্দের দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রা এবং তার ফলাফল, ইম্প্যাক্ট। স্বামী বিবেকানন্দ আমরা জানি প্রথমবার পাশ্চাত্য যাত্রার পর ফিরে এলেন 1896 শেষে এসে নামছেন এবং কলম্বোতে, আজকে শ্রীলঙ্কায়, 97 গোড়ায় এসে পৌঁছলেন কলকাতায়। এবং তারপর প্রচুর জায়গায় যেতে হয়েছে। লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, নামটা বইয়ের আলমোড়া অবধি, বাংলায় ভারতে বিবেকানন্দ, তাতে আরও অনেক লেকচার আলমোড়ার পরেও সেগুলো ধরা আছে। এবং ছোটাছুটি লেকচার, অনেক মানুষের সাথে সাক্ষাৎকার, সারা ভারতবর্ষ জুড়ে দৌড়ে বেড়ানো, প্রয়োজনে তার নিজের সাধন তপস্যা। শরীর কিন্তু ভাঙতে শুরু করেছে। তার মাঝখানে বেলুড় মঠের বর্তমান যে জমি, তার অধিগ্রহণ, সেখানে মঠ গড়ে তোলার ব্যাপার, এবং বন্ধু এবং চিকিৎসকদের পরামর্শ যে স্বামীজি যেন আবার যদি পাশ্চাত্যে যান তাহলে তার শরীরটা কিছু স্বাস্থ্য ফিরতে পারে। স্বামীজির নিজের চিঠিতে সেগুলো পাওয়া যায়। 1898 নভেম্বরের 29 বা 1899 ফেব্রুয়ারির 2 তারিখের চিঠিপত্র। সেই সময়ে ইতিমধ্যে আমরা দেখতে পাই হেনরিয়েটা মুলারের টাকাতে বেলুড় মঠের জমি কেনা হলো, অলিবুলের টাকাতে বেলুড় মঠ মনাস্টারি, সেটাকে জমি চৌরস করে বাড়িঘর তোলা। যখন বেলুড় মঠের জমি কেনা হয়েছিল তখন যে বাড়িটি ছিল একতলা, সেটাকে রিনোভেট করে দোতলা অনেকটা করে, যেখানে স্বামীজির ঘর আমরা জানি, আর পাশের নতুন বাড়ি তৈরি হলো পুরনো মঠ মন্দির, যেটা দোতলায় মঠ অফিস, দোতলা বাড়িটা আপনারা সেগুলো জানেন, সেই ইতিহাস। সেসব কাজ তদারকি, কেমন করে কি হবে, মঠ পরিচালনা থেকে শুরু করে সমস্তটা দায় দায়িত্ব। শরীর যখন ভাঙছে সে সময় অনেকে তাকে বোঝাতে চাইছেন যে তার বাইরে যাওয়াটা দরকার। দুটো উদ্দেশ্য সাধন হবে। এক হচ্ছে স্বামীজির স্বাস্থ্য ফিরতে পারে এবং ভারতের কর্মযজ্ঞের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা হতে পারে। এমনকি স্বামীজি যখন ফিরলেন 1897 গোড়ায় কলকাতায়, তারপরেই এপ্রিলেই স্বামীজি কিন্তু ভাবছেন মাত্র 2 মাসের মধ্যে, এরপরে মে মাসের 1 রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তৈরি হতে যাচ্ছে। তখনই স্বামীজি ভাবছেন আবার লন্ডন যেতে হবে, কেননা লন্ডনের কাজ ভেঙে পড়তে পারে সেই আশঙ্কা দেখা দিচ্ছে। কিন্তু ভারতবর্ষের কাজের গোড়াপত্তন তখনও হয়নি। শশী মহারাজকে লিখছেন 1898 ফেব্রুয়ারিতে, স্বামীজি কয়েক মাস পর মিসেস বুলের সাথে আমেরিকা যাব ভাবছি। 1898 ফেব্রুয়ারি, হলো না যাওয়া। মিসেস বুল, ম্যাকলয়েড তারা ফিরে গেলেন ইংল্যান্ডে। ম্যাকলয়েড টাকা পাঠালেন শরৎ মহারাজের কাছে স্বামীজির টিকিটের জন্য। স্বামীজিকে নানাভাবে এরা সম্বোধন করতেন, কখনো বলছেন কিং, রাজা, কখনো প্রফেট। তাদের চিঠিপত্রের মধ্যে পাওয়া যায়, নিবেদিতার চিঠিতে, ম্যাকলয়েডের চিঠিতে। নিবেদিতা স্বামীজিকে বোঝাচ্ছেন আপনারও যাওয়া দরকার, রাজা মহারাজ বোঝাচ্ছেন, এবং শেষমেশ স্বামীজি রাজি হলেন শরৎ মহারাজ ফেরা পর্যন্ত।
শরৎ মহারাজ তখন গেছেন পশ্চিম ভারতে স্বামীজির কাজের জন্য টাকা পয়সা জোগাড়ের ব্যবস্থা করতে। বললেন মঠে আসতে বলো। স্বামীজি তাকে লিখলেন মঠে আসতে শরৎ মহারাজকে। মে মাসে 3 তারিখে এসে পৌঁছলেন 1899। স্বামীজি চাইছেন একটা মঠ যেখানে উদ্দেশ্য মানুষ গড়া। বলছেন 1 লক্ষ ভেড়া দিয়ে কাজ হয় না, 1 ডজন সিংহ দিয়ে কাজ হয়। মিস মুলার এর মধ্যেই বিদ্রোহী হয়ে উঠছেন এবং নিবেদিতার জন্য অবশ্য তিনি টাকা পাঠালেন। নিবেদিতার টিকিট কাটা হলো। হরি মহারাজকে স্বামীজি রাজি করালেন। এরা যাত্রা করলেন। 1899 জুন মাসের 20 তারিখ প্রিন্সেপ ঘাট কলকাতার। জাহাজ ঘাটা থেকে লঞ্চ ছাড়ল। মাঝগঙ্গায় দাঁড়িয়ে আছে BISN কোম্পানির জাহাজ SS গোলকুন্ডা। লঞ্চে করে স্বামীজি গিয়ে মাঝগঙ্গায় সেই জাহাজে উঠলেন। জাহাজ ছাড়ল। সবাই দেখল জাহাজ ভর্তি মানুষ। স্বামীজি যখন জাহাজে উঠছেন প্রায় 50 মানুষ একসাথে সবাই গড় হয়ে প্রণাম করছেন ঘাটে। অদ্ভুত এক দৃশ্য। জাহাজ চলতে শুরু করলো। মাদ্রাজে পৌঁছলেন 24শে জুন। নামতে দেওয়া হলো না, কেন কলকাতায় তখন প্লেগ। শশী মহারাজ, বিলগিরি, নরসিংহাচার্য, নঞ্জুন্ডরাও, কিডি, নির্ভয়ানন্দ এদেরকে নিয়ে তিনি জাহাজ চারদিকে পরিক্রমা করছেন, স্বামীজিকে পরিক্রমা করছেন। তার সাথে একজন ব্রিটিশ ছিলেন, মিস্টার সামিয়ার, তাদেরই দলে, স্বামীজি অনুরাগী। আলাসিংহা উঠেছিলেন সেই জাহাজে। উদ্দেশ্য ছিল স্বামীজির সাথে ব্রহ্মবাদীন পত্রিকা নিয়ে কথাবার্তা বলা। স্বামীজিকে যখন নামতে দেওয়া হলো না, আলাসিংহা জাহাজে উঠলেন টিকিট কেটে। 1895 সেপ্টেম্বর থেকে ব্রহ্মবাদিনী যাত্রা শুরু করেছিল এবং আলাসিংহা তার দায়িত্ব নিয়েছেন অনেকটাই। 1899 নভেম্বর মাস থেকে সেটা অবশ্য মাসিক পত্রিকা হয়ে যাবে। এটা তখন জুন মাস। 25শে জুন সন্ধ্যাবেলা মাদ্রাজ ছাড়ল জাহাজ এবং 27শে সকালবেলা কলম্বোতে পৌঁছালো। ওরা নামতে দিয়েছিল, স্বামীজি নেমেছিলেন, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। এই যে পুরো যাত্রাটা স্বামীজি আসছেন কলকাতা থেকে, লেখা শুরু হয়ে গেছে। জাহাজে বসেই লিখছেন উদ্বোধনের জন্য পরিব্রাজক। অসাধারণ বাংলা ভাষায় একটা নতুন রকম ভাষা বাংলার, সেই ভাষায় রচিত হচ্ছে নতুন একরকম ভ্রমণ সাহিত্য। স্বামীজি কিন্তু বলেছেন এই যে 2.5 বছর ছিলেন মাঝখানে দেশেতে, সেই পরিশ্রমে প্রায় 20 বছরের আয়ু কমে গেছে। স্বামীজিকে অনেক কটাক্ষ সইতে হয়েছে এর মাঝখানেও। সমুদ্র পার হচ্ছেন, ম্লেচ্ছের দেশে যাচ্ছেন, ম্লেচ্ছদের সাথে বেদের চর্চা করছেন, শেখাচ্ছেন, উপনিষদের বাণী তাদেরকে বোঝাচ্ছেন। এদিকে ব্রাহ্ম সমাজ, এদিকে নব্য হিন্দু সমাজ, বিভিন্ন সমাজসেবী সংস্থা। স্বামীজি যেভাবে ঝাঁকিয়ে তুলতে চেয়েছেন দেশটাকে, হিংসা জড়তা থেকে, আলস্য থেকে বের করে আনতে চাইছেন, তাতে অনেকেরই অনেক অসুবিধে এবং বিরোধিতার সম্মুখীন স্বামীজিকে হতে হয়েছে। নিবেদিতা কিন্তু এই যাত্রাপথে স্বামীজির সাথে অনেক কিছু আলোচনার সুযোগ পাচ্ছেন, শোনবার সুযোগ পাচ্ছেন। স্বামীজি অনেক কথা বলছেন। হরি মহারাজ আছেন, নিবেদিতা আছেন, আর স্বামীজি আরেকজন ছিলেন শরৎ মহারাজের ভাই। সেই ভাইও কিন্তু সেই যাত্রায়, তিনি অবশ্য 2nd ক্লাসের যাত্রী ছিলেন, সতীশ চক্রবর্তী। তিনিও একসাথে ওই জাহাজেই যাচ্ছেন। তারও গন্তব্য পশ্চিম। নিবেদিতা সেই সময় লেখায় পাওয়া যায় চিঠিপত্র থেকে ধর্ম, সমাজ, ইতিহাস, পুরাণ, সাহিত্য, নারী শিক্ষা, মেয়েদের কেমন করে ফর্মাল স্কুল এডুকেশন দেওয়া যায়, কেমন করে আধুনিক ভারত
পতন হলো এবং তার উত্থান কেমন করে হবে সেই নিয়ে তার অনেক প্রশ্ন এবং স্বামীজির অনেক ভাবনা চিন্তা। প্রায় 1.5 মাস নিবেদিতা বলছেন, আমার জীবনের সবচেয়ে ভালো সময় কেটেছে এই 1.5 মাস যাত্রাপথে যখন তিনি যাচ্ছেন স্বামীজির সাথে। লন্ডনে পৌঁছলেন এডেন হয়ে, সুয়েজ হয়ে জুলাই মাসের শেষে 31শে জুলাই। নেপলস হয়ে, মার্সেই হয়ে টিলিবেরি ডকে জাহাজ এলো। মাত্র কয়েকজন চেনা মুখ, খুব অল্প কজন। আমেরিকা থেকে এসেছেন স্বামীজিকে রিসিভ করতে মিসেস ফাঙ্কি এবং ক্রিশ্চিন। নিবেদিতার মা এসছিলেন, নিবেদিতার বোন, এরা সব এসেছিলেন, আরও কয়েকজন। এই যাত্রাপথে অনেকের সাথে অনেক বিষয় নিয়ে যেমন কথাবার্তা হয়েছে, স্বামীজিকে চিনতে পেরে আরও অনেকে নানা প্রসঙ্গ করতে এসেছে, বা স্বামীজি নিজের যেমন উক্তি যা পাওয়া যায় নানা জায়গা থেকে। কয়েকটা জিনিস বেশ অদ্ভুত। স্বামীজি বলছেন, আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলেই ভালোবাসি, নৈরাশ্যকে নৈরাশ্য বলে, দুঃখকে দুঃখ বলে। লড়াই করো, প্রতিপদে পরাজয় হয় হোক, ওইটি আদর্শ। স্বামীজি কালী উপাসনার কথা নিবেদিতাকে বলেছেন, কিন্তু এটাও যে এটা কিন্তু সার্বজনীন ব্যাপার নয়। ক্যানিবালিজম নিয়ে কথা উঠেছে। স্বামীজি এটা বলেছেন, একমাত্র কিছু ক্ষেত্রে ওয়ারশিপ অথবা রিভেঞ্জ ইন ওয়ার, যুদ্ধের প্রতিশোধ স্পৃহা থেকে কখনো কখনো ক্যানিবালিজমের কথা পাওয়া যায়, কিন্তু মানুষ কখনো ক্যানিবাল নয়, সমাজ তাতে টেকে না। স্বামীজি কিন্তু লক্ষ্য করেছেন অনেকে নিজের নিজের কুসংস্কার ভারতীয়দের মধ্যে ঢুকিয়ে দিতে চায়, বিদেশি মানুষ যারা। স্বামীজি তার ঘোরতর বিরোধী। স্বামীজি কি চাইছেন? ভারতবর্ষ সদ্গুণগুলো নিয়ে বেঁচে উঠুক, বর্তমানের ভালো তার সাথে মিশ্রণ, স্বাভাবিক মিশ্রণ হোক, নিজের শক্তিতে ভারত উঠে দাঁড়াক। স্বামীজি লন্ডনে পৌঁছলেন তখন জুলাইয়ের শেষ, গরমকাল। তিনি উইম্বলডনে এলেন। শরৎ মহারাজের ভাই সতীশ চক্রবর্তী নিবেদিতার ভাইয়ের সাথে তাদের বাসায় গিয়ে থাকছেন এবং স্বামীজি ভাবছেন কবে প্ল্যান করা যায়, আমেরিকাতে পৌঁছানো যায়। একবার মাঝপথে পোর্ট সঈদ থেকে চিঠি লিখেছিলেন স্টার্ডিকে আসার জন্য, কিন্তু স্টার্ডি তখন আসেননি এবং বলেছেন স্টার্ডিকে আমেরিকায় যাওয়ার জন্য। কিছু কিছু মানুষের সাথে যে কদিন ছিলেন লন্ডনে, পার্লার টক, বৈঠকই, ভাবনা চিন্তা কথাবার্তা সেরকম হয়েছে। গ্লাসগোতে তিনি ট্রেনে করে গেলেন 16ই আগস্ট, নিবেদিতা রয়ে গেলেন তার বাসায় এবং 17ই আগস্ট তিনি জাহাজ ধরলেন আমেরিকার পথে, নুমেডিয়ান শিপ। সেই জাহাজে করে স্বামীজি, হরি মহারাজ এবং আমেরিকা থেকে আগত 2 ভক্ত পরিচিত, ফাঙ্কি এবং ক্রিশ্চিন, এরা সবাই মিলে যাত্রা করেছেন। এবং আগস্ট মাসের 28 তারিখে প্রায় দিন 10-12 ওই জাহাজ যাত্রা। তাতে স্বামীজিকে দেখা যাচ্ছে তিনি গীতা, সংস্কৃত স্তোত্র, পুরাণের কথা, বৈদিক স্তোত্র ইত্যাদি নিয়ে পাঠ, আলোচনা, আবৃত্তি। রাতটাও খুব সুন্দর, শান্ত সমুদ্র, জ্যোৎস্নায় ভরা রাত। স্বামীজি বলছেন, দেখো কি সুন্দর, এই হচ্ছে মায়ার খেলা, আর তার পেছনে যিনি আছেন সে না জানি আরও কত সুন্দর, সৃষ্টিকর্তা। স্বামীজি এসে নামলেন নিউ ইয়র্কে আগস্ট মাসে 28 তারিখ ভোরবেলা। সেখানে তাকে নিতে এসেছেন মড স্টাম, তার এক বন্ধু সিডনি ক্লার্ক। লেগেট এসে পৌঁছলেন এবং স্বামীজিকে নিয়ে আসা হলো রিজলি ম্যানরে, নিউ ইয়র্ক থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 90 মাইল দূরে, হাডসন রিভারের থেকে
কিছু তফাতে 5 মাইল মতো দূর হয়। সেইখানে বেশ ফাঁকা ফাঁকা গ্রাম, কিছু বাড়ি। সেখানে একটি বাড়িতে রিজলি ম্যানরে স্বামীজিকে এনে সবাই তুললেন। কিছুদিন পর অভেদানন্দ মহারাজ এলেন তার সঙ্গে দেখা করতে। তিনি তখন নিউ ইয়র্কে, বেদান্ত সেন্টার চলছে, অবশ্য নিজস্ব বাড়ি তখনও হয়নি। কয়েকদিন পরই, প্রায় দিন 10 থেকে তিনি ফিরে গেলেন নিউ ইয়র্কে, কারণ শিগগিরই নিজের বাড়ি সেটা উদ্ঘাটন হবে। 15ই অক্টোবরে আমরা দেখব নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটি নিজের বাড়িতে এসে কাজ শুরু করবে। নিবেদিতা এলেন কিছুদিন পর, সেপ্টেম্বর মাসে, অলিবুলের সাথে। মিসেস অলিবুলের সাথে তার মেয়ে রয়েছেন অলিয়া। তার চিররুগ্না এবং নিবেদিতার অলিয়ার বিবাহটি সুখের হয়নি, অলিবুলের মেয়ের। এদের সাথে নানা রকম যখন প্রসঙ্গ হচ্ছে, বেদান্ত চর্চা হচ্ছে, নিবেদিতা ইচ্ছা প্রকাশ করলেন যে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারিণী হয়েই আমৃত্যু কাটাবো, এবং স্বামীজি সেই মতটিকে সমর্থন করলেন। স্বামীজি তাকে একটা কবিতা উপহার দিয়েছিলেন, পিস, শান্তি। 21শে সেপ্টেম্বর তিনি এই কবিতাটি রচনা করে তাকে প্রেজেন্ট করেন। হরি মহারাজ মাঝে মাঝেই বাধ্য হচ্ছেন এবং কিছু বলতে, শাস্ত্রচর্চা, মানুষের সবার সাথে কথাবার্তা, পরিচিত হতে এবং তার যে কাজ শুরু করতে। এবং মানুষে হরি মহারাজকে সুন্দরভাবে গ্রহণ করেছে, হি ইজ ওয়েল অ্যাকসেপ্টেড। তাকে পাঠানো হলো মন্টক্লেয়ারে, স্বামীজি পাঠাচ্ছেন, সেখানেতে আশ্রম করতে হবে। হরি মহারাজ তখন নিউ ইয়র্কে যখন এসেছেন বা তার পরবর্তীকালে, তিনি ছোট ছোট গল্পের মধ্য দিয়ে মানুষকে হিতোপদেশের গল্প, বা বাচ্চাদের সাথে যখন মিশতেন, হুইলারদের বাচ্চাদের সাথে বা অন্য যারা আসতো তাদের সাথে, ছোট ছোট আমাদের ভারতবর্ষের যে সমস্ত গল্প কথা, তার সাথে পরিচয় করিয়ে দিতেন। আমরা আজকের দিনে যেটাকে ভ্যালু এডুকেশন বলি, সেই রকম আমাদের রীতি নীতি, ভাবনা চিন্তা, ধর্মবোধ, সমাজবোধ, সেগুলোকে ছড়িয়ে দেওয়া। একদিন স্বামীজিকে প্রশ্ন করে অ্যালবার্টা, মিসেস লেগেটের আগের পক্ষের মেয়ে, বিবাহ করাটা কি ভালো? সেটা, তাতে কি শান্তি আছে, সুখ আছে? স্বামীজি বলেছিলেন আছে, তবে যদি এই বিবাহটাকে তুমি ব্রত হিসাবে নিতে পারো, সংযম হিসাবে নিতে পারো, সাধনা হিসাবে নিতে পারো, তাহলে আছে। এমনকি তুমি সুখের জন্য নিজস্ব নীতি, নিয়ম, চিন্তা ভাবনা বিসর্জন দিতে রাজি আছো। বিবাহ তবেই সুখের হয় যদি ত্যাগের মধ্যে দিয়ে তুমি সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে পারো। স্বামীজির সাথে যারা দেখা করতে আসতেন বা মিলিত হতেন সেই রিজলি ম্যানরে, মাঝে মাঝে এমন হতো যে তারা ভুলে যাচ্ছে, যখন উঠে যাচ্ছে, গুড বাই বলছে না, গুড নাইট বলছে না। এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আপনারা যারা বিদেশ গেছেন আপনারা দেখেছেন, খ্রিশ্চানদের মধ্যে বিশেষ করে খাওয়ার সময় প্রার্থনা করে খাবার শুরু করা, এবং শুরুতে গুড মর্নিং, গুড ইভিনিং বলা, এবং শেষে বিদায় নেওয়ার সময় এটা ওরা বলবেই বলবে, না বলাটা চরম অভদ্রতা। গুড নাইট বললো না, এমনি চলে গেল। আমরা এসবের মাঝখানে চলি না, আমরা হাসি আমাদের যথেষ্ট, আমাদের জেস্চার, আমাদের ভঙ্গিমা, আমাদের হাসি, শরীরের ভাব, কথা বলে, অনেক কথা বলে দেয়। কিন্তু ওরা কিন্তু মুখে এই কথাগুলো বলতেই হয় ওদেরকে, ওরা এইভাবেই অভ্যস্ত। স্বামীজির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই যখন প্রসঙ্গের পরে উঠে যাচ্ছে, একটা কীরকম জগতে তারা চলে গেছে, শেষ হয়ে যে প্রসঙ্গ, কিন্তু আর এই বাক্য স্ফূর্তি হচ্ছে না, গুড বাই কথাটাও বলছে না, গুড নাইট কথাটাও বলছে না।
স্বামীজিকে ওই সময়ে মঠটাম ছবি আঁকা শেখাচ্ছেন, স্বামীও ছবি আঁকা শিখছেন তার কাছে। তাকে একটি আপেল দিলেন গুরু দক্ষিণার স্বরূপ। হরিমরের ছবি এঁকেছিলেন স্বামীজি, সেই সময় মঠস্বামের কাছে ছবি আঁকা শিখছেন। আরেকটি ঘটনা, রিজলি ম্যানরে একবার ভোজ সভা হয়েছে, অনেক মানুষ অনেক সেজে গুজে, তখনকার দিনে যেরকম সেই পোশাক আশাকে মূল্যবান বেশভূষায় সজ্জিত। আর তখন মঠস্টাম ভাবছেন এরা কি সত্যি সবাই এতটাই হাসি খুশি যেভাবে দেখাচ্ছে, নিজের জীবনে কি আর সত্যি সত্যি এই সুখী এরকমভাবে ওরা জীবন কাটাচ্ছে? স্বামীজি মনের কথা বুঝতে পারছেন, বলছেন দেখো সব মুখোশ পড়ে আছে, গতানুগতিকতার কপটতার আচ্ছাদনের মুখোশ পড়ে আছে। ওই পথে যেও না, ও পথে গেলে কিন্তু কষ্ট পাবে। আর যদি ঠিক পথে চলো তাহলে হৃদয়বত্তা বাড়বে, বেশি কাজ করতে পারবে কষ্ট হলেও। ওই পথে হেঁটো না। স্বামীজি একটা খুব সুন্দর কথা বলেছেন সেখানে, যে একত্ব অনুভূতি থেকে কিন্তু ভালোবাসা আসে, প্রেম আসে। মানুষ কাকে ভালোবাসে জানো? যার সাথে সে এখনো একাত্ম হতে পারেনি। বলছেন আমি ধর্মকে ভালোবাসি না, কারণ ধর্মের সাথে আমি এক হয়ে গেছি। মানুষ তাকেই ভালোবাসে যার সাথে সে এখনো অবধি এক হয়ে যেতে পারেনি। মিসেস অলিবুল আর নিবেদিতা একদিন দুজনের মাথায় একসাথে, দুজনের দুপাশে রেখে, দুটি হাত মাথায় রেখে আশীর্বাদ করেছিলেন মিসেস অলিবুলকে আর নিবেদিতাকে। বলছেন একজন নারীর কাছে যা পেয়েছি তোমাদের দুই নারীকে সব বিলিয়ে দিলাম, এর দ্বারা যা সম্ভব তোমরা সেটাই করো। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে যা পেয়েছেন জগন্মাতার সূত্রে, এখন এই দুজনের মধ্যে সেই শক্তি তিনি সঞ্চারিত করে দিচ্ছেন। এটি হচ্ছে 1899 নভেম্বর মাসের 5 তারিখের ঘটনা। তার একদিন পরেই স্বামীজি রিজলি ম্যানর ছেড়ে চলে যাবেন নিউ ইয়র্কে। সেখানে বেদান্ত সোসাইটিতে থাকবেন, বিভিন্ন সভা অংশ নেবেন। পুরনো বন্ধুরা তাকে অভিনন্দন জানালেন, অভিনন্দনের উত্তর দিলেন স্বামীজি। সব কটা কথা, একটাই কথা, ভালোবাসা। অভেদানন্দকে সেই সময়ই বলছেন, নভেম্বর মাস 1899, 3-4 বছর বড়জোর বাঁচব। বিশ্বাস করো আমার অনুভবটা বড় বেড়ে যাচ্ছে, এই শরীরের মধ্যে এঁটে রাখা যাবে না। ওই নভেম্বরেতেই অলিবুলকেও একটা চিঠিতে লিখেছেন, গা ঢাকা দিতে চাই কিছু সময়ের জন্য বা চিরদিনের জন্য। প্রায় 1 সপ্তাহ তিনি ছিলেন নভেম্বর মাসে লেগেটদের বাড়িতে, অন্যান্য যারা তাদের বাসায়, হুইলারদের ভাষায় গার্নসিদের বাসাতে। সেই বেদান্ত সোসাইটির কাজ নিউ ইয়র্কের, সেখানে যেমন চলতে চলতে একদিন প্রশ্ন উত্তর পর্ব চলছে, সবাই বসে আছেন, খুব তাড়াতাড়ি তিনি শেষ করে দিলেন অ্যাব্রাপ্টলি, এবং অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হলেন। স্বামীজিকে পরে জিজ্ঞেস করা হয়েছিল আপনি হঠাৎ দুম করে কেন কথা বলা থামিয়ে দিলেন? স্বামীজি বলছেন দেখতে পাচ্ছি এদের প্রত্যেকটা মানুষের মন কাদার তালের মতো হয়ে গেছে, আমি যেমন করে শেপ দেব তেমন করে শেপ নেবে। এইভাবে শক্তি খরচ করাটা আমার পছন্দ হয়নি, এরকম শক্তি প্রয়োগ করাটা আমার উচিত মনে হয়নি। সেই জন্য সেই মুহূর্তেই আমি থামিয়ে দিলাম, যখন দেখতে পেলাম এতগুলো মানুষের মন এইভাবে কাদার তালের মতো হয়ে রয়েছে। এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ। নভেম্বরের শেষের দিকে তিনি নিউ ইয়র্ক ছাড়লেন, শিকাগোতে গেলেন। সেখানে সেই আগের পরিচিত কিছু মানুষ, সেখানে কিছু ফান্ড কালেকশন করার চেষ্টা করছেন নিবেদিতা। স্বামীজি শিকাগো থেকে নভেম্বরের শেষে ট্রেন ধরে রওনা দিলেন লস অ্যাঞ্জেলসের দিকে।
ডিসেম্বর মাসের গোড়ায় 3 তারিখে তিনি লস এঞ্জেলসে পশ্চিম উপকূলে এসে পৌঁছান। প্যাসিফিক ওশানের ধারে লস এঞ্জেলস ট্রেনে করে এসেছিলেন। স্বামীজি যখন রিজলি ম্যানরে, তখন একটা চিঠি এসেছিল একজন অচেনা মানুষের কাছ থেকে। জোসেফিন ম্যাকলাউড এবং মিসেস লেগেটের একমাত্র ভাই, সে অসুস্থ। সাথে সাথে জোসেফিন ম্যাকলাউড চলে আসেন ভাইকে দেখতে। এসে দেখেন ভাই রয়েছে মিসেস ব্লজেটের বাড়িতে। ভদ্রমহিলার বয়স 70 বছর এবং যথাসাধ্য উনি চেষ্টা করছেন সেই মুমূর্ষু রোগীকে সেবা করবার। আর সেই ভাইয়ের মাথার ওখানে একটি পূর্ণাবয়ব চিত্র স্বামী বিবেকানন্দের। অবাক হয়ে যান ম্যাকলাউড, জিজ্ঞেস করেন ওই সেই গৃহকর্ত্রীকে, ব্লজেটকে, তুমি চেনো এই মানুষটিকে? বলে, হ্যাঁ চিনি। ঈশ্বর, ঈশ্বর বলে পৃথিবীতে যদি কেউ থেকে থাকেন ইনিই তিনি। এই মিসেস ব্লজেট তিনি কিন্তু শিকাগো ধর্মসভায় তিনি হাজির ছিলেন এবং কেমন করে সমস্ত মানুষ হুমড়ি খেয়ে স্বামীজির কাছে পৌঁছচ্ছিল তিনি তার সাক্ষী। বলেছেন এর মধ্যে যদি কেউ বাঁচতে পারে সে একমাত্র ঈশ্বর। প্রায় 1 সপ্তাহ স্বামীজি লস এঞ্জেলসে ছিলেন। সেই ভাইটি ম্যাকলাউডের 3 সপ্তাহের পরেই তিনি গত হন। স্বামীজি অবশ্য গেছিলেন তারপরে তাদের বাড়িতে, সেই বাড়িতে স্বামীজি ছিলেন। সেই সময় স্বামীজি নিবেদিতাকে অনেক গল্প বলছেন, লিখে দিচ্ছেন আর বলছেন তুমি সেইগুলোকে মডিফাই করে নাও, করে তুমি সেগুলোকে বিক্রি করো, প্রচার করো এবং সেই যে অর্থ পাবে সেটা তুমি তোমার কাজে ব্যয় করো। এইভাবে অনেক, আজকে যে আমরা ক্রেডল টেলস যেটা পাই নিবেদিতার লেখা, তার অনেকগুলো সেই রকম সময়ে ওইভাবে স্বামীজির কাছ থেকে নিবেদিতার কাছে এই গল্পগুলো এসেছিল। এবং স্বামীজি যখন বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, ভাবা যায় না আজকের দিনেতেও সেটা ভাবতে গেলে বেশ সত্যি ভাবিয়ে তোলে। বেদান্ত ফিলোসফির উপর বলছেন ব্ল্যানচার্ড হলেতে ডিসেম্বর মাসে সেই ঠান্ডায় 600 শ্রোতা। যখন ইউনিটি চার্চে 12 ডিসেম্বর বলছেন ইউনিভার্স নিয়ে বক্তৃতা দিলেন, 1000 মানুষ শুনতে এসেছেন। তখনকার দিনে এমন হয়েছে বিভিন্ন জায়গাতে স্বামীজি গেছেন, মানুষে এসে হলে ঢুকতে না পেরে ফিরে গেছে। এইবারে স্বামীজি কিন্তু একেবারে অচেনা মানুষ নন। প্রথমবারে ছিলেন অচেনা বিবেকানন্দ, এবারে কিন্তু অচেনা মানুষ নন। বিভিন্ন জায়গায় হোম অফ ট্রুথের বিভিন্ন চার্চ আছে, বাড়ি আছে, সেখানে স্বামীজি করে থাকতে দিয়েছেন, আমন্ত্রণ করে নিয়ে গেছেন, লেকচার দিয়েছেন। বিভিন্ন বিষয় নিয়ে স্বামীজি বলেছেন এবং পড়লে বোঝা যায় যে কত ধরনের বিষয় নিয়ে স্বামীজি সেই সময়ে পাশ্চাত্যে কথা বলছেন। এইবারের সেকেন্ড ভিজিট যেমন অ্যাপ্লাইড সাইকোলজি, যিশুর বাণী, একাগ্রতার তত্ত্ব, একাগ্রতার অভ্যাস, প্রাণায়াম, পুনর্জন্ম। একদিন স্বামীজি কথায় কথায় বলছেন, যারা তোমাকে পতিত নারী বলে যাদেরকে তোমরা বলো, আমার কাছে সে ত্রাণকর্ত্রী। কেন না সে অপর নারীর সতীত্ব রক্ষা করে, সেই জন্য আমি তাকে শ্রদ্ধা করি। সাধু অসাধু চোর সবাই আমার কাছে ক্রাইস্ট। ঠাকুরের কথা, হাতি নারায়ণ, মাহুত নারায়ণ, লুচ্চা নারায়ণ, স্বামীজি সেই কথাগুলো সেইখানে তাদের মাঝখানে বলছেন। স্বামীজি বলছেন কর্ম ও তার রহস্য নিয়ে, কর্মের উপায় আর উদ্দেশ্য দুটোই সমান গুরুত্বপূর্ণ। সব মানুষ যদি সৎ হয় তাহলে সমস্ত পৃথিবীটা পবিত্র হয়ে যায়। স্বামীজি বলছেন আমরা নিজেরা
আমরা কি সেটা আমাদের বুঝতে হবে, এই নিয়ে একটি লেকচার দিয়েছিলেন। বাণী রচনায় সুবিদিত রহস্য বলে ওই লেকচারটি ধরা আছে। ভারতের জনগণ, ভারতের ইতিহাস, মনের শক্তি। স্বামীজি বলছেন, যারা সিনসিয়ার স্টুডেন্ট আমি তাদের শেখাতে রাজি আছি। তিনি শেখাচ্ছেন যারা সিনসিয়ার স্টুডেন্ট তাদের ধ্যান একাগ্রতা। স্বামীজি ভক্তি যোগ নিয়ে বলেছেন, শিব উমা সেই নিয়ে বলেছেন। সে নিয়ে বলতে গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন যে ভারতবর্ষে দেখো, বলির জন্য স্ত্রী পশু অবদ্ধ, সমস্ত স্ত্রীমূর্তি আমরা উমার রূপ বলে দেখি। ভারতে সমাজে নারীর স্থান, প্রাচ্য পাশ্চাত্যে নারীর আদর্শের পার্থক্য, এমনকি পারস্যের শিল্পকলা, সর্বজনীন ধর্মের আদর্শ, যোগবিজ্ঞান। 27 তারিখ জানুয়ারির 1900 সালে তিনি শেক্সপিয়ার ক্লাবে একটি লেকচার দিলেন, আমার জীবন ও ব্রত। এই প্রথম আমেরিকাতে স্বামীজি নিজের বিষয়ে, নিজের জীবন ও ব্রত নিয়ে এটা তার প্রথম বক্তৃতা। তার মধ্যে তিনি ভারতবর্ষ, ভারতের আদর্শ, ত্যাগ, ঠাকুরের কথা বলেছেন, শ্রী শ্রী মায়ের কথা বলেছেন, রামকৃষ্ণ মিশনের কথা বলেছেন, অর্থনৈতিক উন্নতি ভারতবর্ষের তাই নিয়ে বলেছেন, শিক্ষা এবং উন্নয়নের তার পরিকল্পনা ভারত সম্বন্ধে সেগুলো নিয়ে বলেছেন। আমার জীবন ও ব্রত শেক্সপিয়ার ক্লাবের সেই লেকচারে স্বামীজিকে নিয়ে যাওয়া হয়েছিল প্যাসাডোনা ইউনিভার্সালিস্ট চার্চে। সেখানে বিশ্বজনীন ধর্ম উপলব্ধির পন্থা এই নিয়ে স্বামী বিবেকানন্দ বললেন, সমস্ত মানুষকে এক ধর্মের আওতায় আনা এটা ব্যর্থ চেষ্টা। ধর্মগুলো যেন একে অপরের পরিপূরক, চাই গ্রহণ বর্জন নয়। আমি মসজিদে যাব, গির্জায় যাব, বুদ্ধের শরণ নেব, ধ্যানমগ্ন হিন্দুর পাশে বসে ধ্যানে ডুবে যাব, ভবিষ্যতের জন্য হৃদয়কে খোলা রাখব। সমস্ত ধর্ম মত যা যেখানে ভালো, আমার হৃদয়ে তার জন্য উন্মুক্ত। স্বামীজি সেখানে আর্য জাতি, রামায়ণ ইত্যাদি নিয়ে বক্তৃতা দিয়েছেন, মহাভারত, বৌদ্ধ ভারতের কথা বলেছেন, জগতের মহত্তম আচার্যদের নিয়ে বলেছেন, এবং অবতার তত্ত্ব, ভারতবর্ষের যেগুলো ওই দেশে অপরিচিত কথা, সৃষ্টিতত্ত্ব, চক্র, কল্পনা, কল্প, এক কল্প আরেক কল্প ঘুরে ঘুরে সৃষ্টিতত্ত্ব, পুনরাবর্তন চক্র, আমাদের যেমন জন্ম মৃত্যুর চক্র, উত্থান পতন এও এক চক্র, আমাদের সমাজ জাতি এর মধ্যে দিয়ে যায়। এগুলো একেবারেই ওদের কাছে নতুন কথা। একটা সময় দেখা যাচ্ছে প্রায় জানুয়ারির শেষ 2 সপ্তাহ এবং ফেব্রুয়ারির প্রথম 2-3 দিনে এর মধ্যেই প্রায় 12টা লেকচার দিচ্ছেন, যা পাওয়া যাচ্ছে। আরও যা পাওয়া যায় না সেগুলো কত জানা নেই, যেগুলো ডকুমেন্টেড। ম্যাকলাউড একবার বলছেন যে স্বামীজির কাছে যারা আসতো সে শান্তি নিয়ে, শক্তি নিয়ে ফিরে যেত। সাধুর উপস্থিতিতে মনে সাহস উদয় হয়, ভরসার উদয় হয়। আধ্যাত্মিকতা যাচাই করবার এটাই হচ্ছে উপায়। ম্যাকলাউড বলছেন, স্বামীজিকে দেখছেন, স্বামীজির কাছে যারা আসছেন তাদেরকে দেখছেন এবং এই মন্তব্য করছেন। প্যাসাডোনাতে মিট সিস্টারদের কাছে স্বামীজি ছিলেন এবং এদের মধ্যে একজন হরি মহারাজের কাছে মন্ত্র পান এবং প্রায় আজ থেকে এরপরে আরও 30 বছর পরে দেখতে পাবো ইম্প্যাক্ট। তিনি তার প্যাসাডোনার সেই বাড়িটি দিয়ে দিলেন বেদান্ত সোসাইটিকে। আজও বাড়িটি সুন্দরভাবে সুরক্ষিত আছে। একটি ওভাল শেপড ব্লু প্লেক, সরকারের অনুমোদন ক্রমে সেটি রক্ষা করা হচ্ছে, লাগানো হয়েছে। গ্রিন একরে
থাউজেন্ড আইল্যান্ডস পার্কে, ক্যাম্প আরভিং, শান্তি আশ্রম, সন্ন্যাস ব্রহ্মচর্য, এ সমস্ত কাজ তো চলছেই। দুটো বেদান্ত সোসাইটি স্বামীজি থাকতে থাকতেই শুরু হলো, একটা লস অ্যাঞ্জেলসে, একটা প্যাসাডোনায়। স্বামীজি এবার উত্তরে গেলেন, আরও উত্তরে নর্থ ক্যালিফোর্নিয়ায় স্যান ফ্রান্সিসকোতে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে স্বামীজি বলেছেন। সেখানে একটি ধর্মসভা হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। 8টা সানডে লেকচার দিয়েছিলেন নানাজন। তার মধ্যে স্বামীজি বলছেন বর্তমান জগতে হিন্দু ধর্মের দাবি, যেখানে বলছেন সেই ঘরটা হাউসফুল, তার পাশের ঘর হাউসফুল, এবং আরও 200 লোক জায়গা পেল না বলে ফিরে চলে গেল। উদ্যোক্তা ছিলেন 1893 শিকাগোতে যিনি বক্তা স্বামীজির কথা শুনেছেন, সেই বেঞ্জামিন ফে বলে একজন ধর্মযাজক, ফার্স্ট ইউনিটারিয়ান চার্চের ওকল্যান্ডের, তিনি ওই আয়োজনটি করেছিলেন। বেদান্ত এবং ক্রিশ্চিয়ানিটি নিয়ে স্বামীজি বলছেন মার্চ মাসে স্বামীজিকে আমরা দেখব তিনি চলে আসছেন আরেকটি জায়গায়, নানা জায়গায় ঘুরছেন। সেখান থেকে বে এরিয়া চলে এলেন ওই স্যান ফ্রান্সিসকোতে। বিভিন্ন বিষয় নিয়ে তিনি বলছেন ধর্ম, বিজ্ঞান, ভারত, তার জনগণ, ভারতের শিল্পকলা, বিজ্ঞান, জীবন মৃত্যুর ধারা, বিশ্বের প্রতি খ্রিস্টের বাণী, বিশ্ব এবং তার প্রতিবিম্ব, ভারতের আদর্শ, মুক্তির পথ। তিনি বলছেন সুন্দর, মুক্তির পথ যখন বলছেন, হিন্দুদের গবেষণা কী নিয়ে হয় জানো? যাতে স্বর্গে যেতে না হয়। স্বর্গে যেতে তাদের সুখ নেই, তারা একেবারে মুক্তি পেতে চায়। মন ও তার শক্তির সম্ভাবনা, মনের উৎকর্ষ সাধন, একাগ্রতা, বিশ্বের প্রতি বুদ্ধের বাণী, ভারতের রীতিনীতি, প্রকৃতি ও মানুষ, জীবাত্মা ও ভগবান, ভারতের শিল্পকলা, বিজ্ঞান, পরম লক্ষ্য, প্রাণায়াম বিজ্ঞান, এবং একবার মোহাম্মদ সম্বন্ধেও তিনি বলেছেন। দেখছিলাম যে ডিসেম্বর থেকে এপ্রিল মোটামুটি প্রত্যেকটা মাসে 13, 14, 19, 20 এক একটা মাসে লেকচারের সংখ্যা। জানুয়ারি মাসে তো আমি হিসেব করে দেখছি 20টা লেকচার। 31 দিনের মধ্যে 20 দিনই স্বামীজি বলছেন, 20 বার অন্তত, ডকুমেন্টেড। কতবার যাওয়া আসা, তৈরি করা, ভাবনা চিন্তা, বলা, এবং বিষয়গুলো তো আমরা দেখতে পাচ্ছি, রিপিটেশন তো খুব একটা দেখতে পাই না। স্বামীজি যেটা চাইছেন যে সর্বধর্ম সমন্বয়ে, সর্বভাবের ভক্তি যোগ সমস্ত কিছু নিয়ে মানুষ যেন গড়ে ওঠে। ঠাকুর বলছেন না, যে সমন্বয় করতে পেরেছে সেই লোক। স্বামীজি তারই প্রতিধ্বনি করছেন সেখানে, সর্বভাবের সমন্বয়ে মানুষ গড়ে উঠুক। এমন মানুষ হোক যেন সে হৃদয়ে জগতের সমস্ত দুঃখ কষ্ট অনুভব করে, অর্থ ধারণা করতে পারে ঠিকঠাক, প্রকৃতির অন্তঃস্থলে প্রবেশ করতে পারে এবং তার হৃদয়বত্তাকে কাজে লাগায়। মস্তিষ্ক, হৃদয় এবং হস্তের যেন সম্মিলন হয়। আমি এই রকম মানুষ চাই, যে সমভাবে কর্মী হবে, জ্ঞানবান হবে, প্রেমিক হবে, এবং ব্রহ্মচর্যের অভ্যাস, সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং সকলের ক্ষেত্রেই এই সংযম অভ্যাসটা হওয়া চাই। স্বামীজি ওদের মাঝখানে দাঁড়িয়ে বলছেন, গির্জাতে জন্ম হওয়া ভালো, ওটা শৈশবের আশ্রয়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে। পাপী পাপী বলে অনুশোচনা অনুতাপ করো না, অসুখী হইও না। পেছনে তাকিয়ে থাকলে লাভ ক্ষতি কিছুই নেই। এগিয়ে চলো, স্বর্গ নরক সব অর্থহীন, ভুল ঠিক সব মজা, ঈশ্বরের দিকে এগিয়ে চলো। স্বামীজি শরীরের স্বাস্থ্যের কিছুটা উন্নতি স্বামীজি নিজেই বোধ করছেন। এপ্রিল মাসেও অনেকগুলি লেকচার, ধ্যান ও কার্যে পরিণত ধর্ম, ধ্যান প্রাণায়াম, এভলিউশন অফ গড, ধর্ম বিকাশের ওপর পারিপার্শ্বিক অবস্থার প্রভাব, বেদান্ত ভবিষ্যতের ধর্ম, পূজ্য পূজক, বৈধি পূজা,
মানুষের চরম গতি, ভগবত প্রেম, রাজযোগ, ভক্তি, একাগ্রতা, প্রাণায়াম, ধর্মসাধনা, কৃষ্ণ ও তার বাণী। স্বামীজি স্যান ফ্রান্সিসকো থেকে কিছুদিনের জন্য গেলেন ক্যাম্প আরভিংয়ে। একটা পাশে ছোট্ট নদী বয়ে যাচ্ছে এবং আরেকদিকে পাহাড় উঠে গেল, একটি টিলা খাড়া পাহাড়ি জায়গা, সেখান দিয়ে রেল ট্র্যাক। এখনও গেলে দেখা যাবে সেই নদীটা বয়ে চলেছে, সেই বিরাট বিরাট গাছ। সম্ভবত স্বামীজিকে তারা দেখেছে, কথা বলতে পারলে হয়তো অনেক কথা বলতে পারত। বেশ কিছু পুরনো কাঠের কিল দেওয়া তক্তা সেখানে বেঞ্চের মতো আছে, কবে সেইগুলো রেখেছিল কেউ জানে না। স্বামীজি হয়তো সে সময় ছিলেন, হয়তো সেগুলো আজও টিকে আছে। রেল লাইনটা নেই, সেই ট্র্যাকের ওপর দিয়ে রেল লাইন উঠে গেছে, তবে সেটি এখন বাইক ট্র্যাক হয়েছে, ট্রেইল, ওরা বলে বাইক ট্রেইল, অর্থাৎ বাইসাইকেলে করে সেখান দিয়ে পাহাড়ে পাহাড়ে যাওয়ার রাস্তা, ওটা ওরা ওইভাবে ব্যবহার করে এখন। জায়গাটি এখনও বেশ নির্জন, সুন্দর। বোঝা যায় স্বামীজিকে কেন ওই জায়গাটা আকর্ষণ করেছিল। স্বামীজি ছিলেন সেখানে বেশ কিছুদিন এবং বিভিন্ন বিষয় নিয়ে সকাল বিকাল সন্ধে আলোচনা করছেন, ধ্যান করছেন, শেখাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে। স্বামীজি বলছেন এক এক দিন এক এক বিষয় নিয়ে ধ্যান করতে শেখাচ্ছেন। একদিন বলছেন আমি সিংহের হৃদয় নিয়ে ধ্যান করব, তাতে শক্তি আসে। একদিন বলছেন ধ্যানের বিষয় করো স্থির ও নির্ভয়। কেমন করে তুমি স্থির হবে, কেমন করে তুমি নির্ভয় হবে। এবং স্বামীজি যখন তাদের সাথে মিশে ওই ক্যাম্পের মধ্যে সবার সাথে রয়েছেন, চেহারা দেখে বোঝা যাচ্ছে উনি তাদের মধ্যে থেকেও আলাদা। ওই যে পাশ দিয়ে তখনকার দিনে ন্যারো গেজের ট্রেন লাইনটি যেত, রেকর্ড আছে যে ট্রেনের এক খালাসি এক ড্রাইভারকে একদিন বলছে, এই মানুষটা কে, হু ইজ দি স্কাই পাইলট। তখনকার দিনে যারা ধর্মযাজক তাদের অনেক সময় অনেক জায়গায় স্কাই পাইলট বলা হতো, তারা যেন আকাশে ট্রেন চালাচ্ছে, স্কাই পাইলট, ধর্মজগতের তারা ড্রাইভার। স্বামীজি বেশ কদিন ছিলেন, প্রায় 2 সপ্তাহ মতো ক্যাম্প আরভিংয়ে। সেখান থেকে আবার স্যান ফ্রান্সিসকো চলে আসেন। স্বামীজি চাইছেন প্রত্যেকটা জায়গাতে যেন একটা করে গোষ্ঠী গড়ে ওঠে, যারা ওই বেদান্ত নিয়ে চর্চা করবে এবং তার পঠন পাঠন চলতে থাকবে এবং তারা নিজের জীবনে সেটাকে প্রতিফলিত করার চেষ্টা করবে এবং সেটা ধীরে ধীরে ছড়িয়ে যাবে। লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, প্যাসাডেনা, স্যান ফ্রান্সিসকো, ওকল্যান্ড, অ্যালামেডা, এইগুলো আস্তে আস্তে স্বামীজি থাকাকালীনই আমরা দেখতে পাচ্ছি দানা বাঁধছে। মে মাসের শেষে স্বামীজি তখন বলছেন হরি মহারাজকে পাঠিয়ে দিলেন, তখন মিস কুক জমিতে রাজি, 160 একর সেন্ট অ্যান্টন ভ্যালিতে, সেখানে শান্তি আশ্রম গড়ে উঠবে। নিউ ইয়র্ক থেকে খবর আসছে সেখানে নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটিতে অভেদানন্দ মহারাজের সাথে মিস্টার লেগেটের জমছে না, কোনো কারণে মতানৈক্য হচ্ছে। স্বামীজি ব্যাপারটা পুরো জানেন না এবং অলিবুলকে ম্যাকলাউডকে চিঠি দিচ্ছেন। স্বামীজি কিন্তু কোনো পক্ষের মধ্যেই ঢুকতে চাইছেন না এবং কারুর প্রতি কারুর বিদ্বেষ প্রসঙ্গ করছেন না, বরঞ্চ বলছেন দেখো আমার কাজের বন্ধনটা খসে যাচ্ছে। স্বামীজি পরে গেলেন নিউ ইয়র্কে এবং ছিলেন সেখানে। স্বামীজি কত রকম বিষয় নিয়ে বলছেন। একদিকে যেমন ভারতের মাতৃত্ব, স্ত্রীলোকের মাতৃবুদ্ধি, এই সংসার, ভ্রান্ত সংস্কার, পাপী পাপী বলা শ্রীরামকৃষ্ণ পছন্দ করছেন না। ওইখানেও আমরা দেখতে পাই স্বামীজি সবার সামনে বলছেন যে পাপী পাপী বলাটা ভগবত বাণীর বিরোধিতা করা। জগতের উন্নতি হয়েছে সবসময়, তোমরা বলো জগতের সাথে হারমোনি রেখে চলতে হবে, কিন্তু জেনে রাখো জগতের উন্নতি হয়েছে সব জায়গায় প্রকৃতির সাথে লড়াই করে।
স্বামীজি বলছেন শক্তি, পবিত্রতা, মুক্তি, দুর্বলতা বলে কিছু নেই, পাপ নেই, কাঁদবে কেন? স্বামীজি নরম ভাব পছন্দ করছেন না, শক্ত হয়ে জীবনের ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং ঈশ্বরের প্রতি নির্ভরতা আছে, কিন্তু তাই বলে ভগবানের কাছে আমি পাপী বলে কান্নাকাটি করা নেই। স্বামীজি নিউ ইয়র্কে যখন এলেন তারপরেতে গীতা নিয়ে প্রত্যেক সাপ্তাহিক ক্লাস নিতেন, এছাড়াও শক্তি পূজা, ধর্ম মানে কি ইত্যাদি নিয়ে ক্লাস নিতেন। হরি মহারাজ এখানে ক্লাস নিচ্ছিলেন। স্বামীজি ধর্মের উৎস সেই নিয়ে একটি বলেছেন। এই সময় দেখা যায় ধর্মের উৎস এবং এভলিউশন অফ গড, স্বামীজির জ্ঞানযোগের বইয়ের মধ্যে সেই নিয়ে একটি চ্যাপ্টার আছে। সেটা একটা তখনকার দিনের মানুষের কাছে অদ্ভুত কথা যে এভলিউশন অফ গড, এভলিউশন অফ ম্যান সেটা আমরা ডারউইনের তত্ত্ব থেকে জানি, কিন্তু এভলিউশন অফ গড স্বামীজি সেই নিয়ে বলছেন। সেই সময় যখন আপাততভাবে এই কাজগুলো দাঁড়িয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় বেদান্তের চর্চা পশ্চিম এবং পূর্ব উপকূলে, স্বামীজি তখন ঠিক করলেন এবার ইউরোপমুখী হওয়ার। জুলাই মাসে তিনি প্যারিস রওনা দিলেন, জুলাইয়ের শেষে 26 তারিখ, আর আগস্ট মাসের 3 তারিখে তিনি প্যারিসে এসে পৌঁছলেন। প্যারিস স্বামীজিকে খুব টেনেছিল। স্বামীজি তখন প্যারিসের ভাব, সংস্কৃতি, তার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, ঝর্ণা, ছবির মতো সাজানো বাড়ি ঘর, গ্রাম স্বামীজিকে খুব আকর্ষণ করেছিল। অনেকের সাথে স্বামীজির সাক্ষাৎ হয়েছে ওই সময়, যে কদিন তিনি ইউরোপেতে ছিলেন। আইফেল টাওয়ারে উঠে নিবেদিতা এবং ম্যাকলাউড এদের সাথে স্বামীজি ডিনার করেছেন। লেগেটদের বাড়িতে হিন্দুদের ধর্ম দর্শন সেই নিয়ে আলোচনা, জুল বোয়ার সাথে পরিচয় আরও গাঢ় হয়েছে। সেই সময় ছিল প্যারিস কংগ্রেস, 1900 সাল। প্যারিস কংগ্রেসে একটা ওয়ার্ল্ড ফেয়ার হয়েছিল সেই সময়, এক্সপোজিশিও ইউনিভার্সাল এক্সপোজিশন। সেখানে অনেকগুলো বিষয়ে ইন্টারন্যাশনাল কংগ্রেস হয় সেই সময়ে, যেমন ইন্টারন্যাশনাল কংগ্রেস অন ম্যাথমেটিক্স, এটা সেকেন্ড ইন্টারন্যাশনাল কংগ্রেস অন ম্যাথমেটিক্স। তখন কম্পারেটিভ ল নিয়ে একটা ইন্টারন্যাশনাল কংগ্রেস হয়, এটা প্রথমবারের জন্য হলো। জিওলজিক্যাল কংগ্রেস হয়, ওটা 8th জিওলজিক্যাল কংগ্রেস, সব ওই সময় অনুষ্ঠিত হয়েছে। সোশ্যালিস্ট কংগ্রেস, ফিজিসিস্টদের উপর একটা ইন্টারন্যাশনাল কংগ্রেস, যেখানে জগদীশ বোস সেই সময় বক্তব্য রাখলেন। আর সেই সময়ই হলো ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ দ্য হিস্ট্রি অফ রিলিজিয়ান্স, যেখানে স্বামীজি বলেছিলেন। সেই সময়ে তখন কিন্তু ক্যাথলিকরা ভীষণ সতর্ক, বিশেষ করে চিকাগোর পর থেকে ধর্মসভা তারা আয়োজন করতে নারাজ। সেই জন্য এই সময় প্যারিস যেটা হলো হিস্ট্রি অফ রিলিজিয়ান্স, এই নিয়ে কথা হলো। স্বামীজি তখন বুঝতে পাচ্ছেন যে পরজাতি বিদ্বেষ কিভাবে কাজ করে যাচ্ছে। ওই কংগ্রেসে এশিয়া থেকে মাত্র 3 জন ছিলেন, জাপান থেকে 2 জন এবং ভারতবর্ষের বিবেকানন্দ। স্বামীজি সেখানে বিভিন্ন কবি, দার্শনিক, বৈজ্ঞানিক, গায়ক, গায়িকা, শিক্ষক, চিত্রকর, শিল্পী, ভাস্কর, বাদক অনেকের সাথে পরিচিত হন। স্বামীজি গেছিলেন সন মিশেল, এটি খুব প্রাচীন একটি সৌধ, প্রায়
708 খ্রিস্টাব্দে একজন স্বপ্ন দেখেছিলেন, একজন এঞ্জেল সেন্ট অবার্ট স্বপ্নে দেখা দিচ্ছেন তাকে নিয়ে কিছু করতে, কিন্তু তখন সেখানে কোনো সৌধ হয়নি। যা পাওয়া যায় 966 খ্রিস্টাব্দে সেখানে একটি সৌধ গড়ে তোলে বেনেডিক্টিয়ান মঙ্করা। তারপর সেটা ধীরে ধীরে আরও বড় হয়েছে একদম সমুদ্র উপকূলের কাছে নরম্যান্ডিতে, এবং টাইডাল একটা আইল্যান্ডের মতো, এবং জল কখনো কখনো অনেক উঁচু ওঠে, ওঠা নামার দূরত্ব কখনো কখনো 14 মিটার তফাৎ হয়ে যায় সি লেভেল, ওইখানে 14 ফুট নয় 14 মিটার। সেখানে ওই দুর্গ, চার্চ, একসময় জেলখানা হয়েছিল, অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কোনোদিন এটি ইংরেজের অধীনে যায়নি। সেটি একটি বিরাট স্মৃতিসৌধ, এখনও দাঁড়িয়ে আছে, গ্রানাইট পাথরের। স্বামীজিকে সেখানে নিয়ে যাওয়া হয়। যেগুলোকে একসময় জেলের কুঠুরি ছিল, সেগুলো হয়তো একসময়তে সাধুদের ছোট ছোট কুঠিয়া ছিল, ঘর ছিল থাকবার। সেই বাড়িটি স্বামীজিকে খুব আকর্ষণ করে, স্বামীজির খুব ভালো লাগে সেই জায়গাটি দেখে। স্বামীজি জুল বোয়ার কাছে অনেকদিন ছিলেন, এখন সেই বাড়িটি আছে। সেই ওপরের ছতলার ছোট ছোট ঘরগুলো, তারই একটিতে জুল বোয়া থাকতেন, এবং সেখানে একটি ফলক লাগানো আছে। স্বামীজি তার সাথে সেই বাড়িতে ছিলেন। সেখানে স্বামীজির সাথে ভাব জমে হিরাম ম্যাক্সিমের। বন্দুক নিয়ে হিরাম ম্যাক্সিমের কথা আমরা জানি। তার প্রবল ছিল খ্রিস্টানদের প্রতি ঘৃণা, তার প্রবল ভক্তি ছিল চীনের প্রতি। সেখানে ডিউক অফ রিচলু, তার সাথে স্বামীজির পরিচয় হয়। তিনি বলেছিলেন, আমি যদি সন্ন্যাসী হয়ে যাই কি পাবো? স্বামীজি বলছেন, আমি তোমাকে মৃত্যুকে ভালোবাসতে শেখাবো। ম্যাডাম সারা বার্নহার্ট, অভিনেত্রী, গায়িকা এমা কালভে, পিয়ার হায়াসিন্থ একজন ক্যাথলিক মঙ্ক ছিলেন, পরে বিবাহ করেন, মিস্টার চার্লস লোয়াজো বলে পরিচিত হন, এবং রাশিয়ান অ্যানার্কিস্ট ক্রপটকিনের সাথেও স্বামীজির সাক্ষাৎ ওই সময়ে। স্বামীজি সেখানে অনেকের সাথে সাক্ষাৎ, পরিচয়, বেদান্ত চর্চা, ভারত চর্চা। এরপর স্বামীজিকে নিয়ে তারা বেরিয়ে পড়ার পরিকল্পনা করেন আরও পূর্ব দিকে। কিন্তু স্বামীজি ওই সময়ের মধ্যে যে সমস্ত যাদের সাথে মিশেছেন, ধর্ম, বিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের মানুষের, তাদের মন জয় করেছেন। স্বামীজির কথার মধ্যে যে সমস্ত নতুন কথা উঠে আসতো, যেটা ওরা আগে কখনো শোনেনি, যেমন ভগবানকে ভালোবাসা, সকলের মধ্যে দিয়ে যে ভগবানকে ভালোবাসা, শিবজ্ঞানে জীবসেবা, এটা তাদের কাছে নতুন কথা। নিষ্কাম কর্ম একেবারেই তার মধ্যে দিয়ে ভগবানের কাছে পৌঁছানো যায়। স্বামীজির পূজা সম্বন্ধে, ওয়ার্শিপ সম্বন্ধে যে সমস্ত ভাবনা চিন্তা, ওয়ার্শিপ নট অনলি প্রেয়ার বাট অলসো সার্ভিস, চৈতন্য সত্তার যে জাগরণ, স্বামীজির কাছ থেকে যারা যারা কাছে আসছেন, প্রেসিডেন্ট ফ্রেডরিক বি রবিনসন অফ কলেজ অফ সিটি অফ নিউ ইয়র্ক, তিনি একটা সামারাইজ করেছিলেন স্বামীজির লেকচারগুলোকে, টিচিংসগুলোকে। বলছেন, টু ফাইন্ড গড one must look within. God is to attain, realize oneness with God. এই oneness with God, এই ব্যাপারটা তাদের মধ্যে কিন্তু খুব একটা চেনা ছবি নয়। ভগবান আছেন সেই আকাশে, এবং আমি, অর্থাৎ দ্বৈতবাদ, দ্বৈত বুদ্ধি যেরকম আমরা বলি, কিন্তু ওই রকমভাবে অদ্বৈত ভাবের চেতনা, সেটি একটি নতুন বাণী স্বামীজির তাদের কাছে। Self-salvation is not enough. There is a need to bring others to this realization. এটি একটি তাদের কাছে নতুন কথা ছিল।
and there is good in all religious systems. Creeds and rituals are but incidents. The essentials help to realization, love and sincerity. এগুলো তার মনে হয়েছে স্বামীজির কথাবার্তার মধ্যে দিয়ে একটি মূল সূত্র। যীশুখ্রিস্টের বাণী ছড়াতে কয়েক শতক লেগেছে, বুদ্ধের বাণীও অন্তত 300 বছর তো লেগেইছে। স্বামীজির বাণী কিন্তু তার অনেক আগেই মানুষের মধ্যে প্রবলভাবে ঢুকতে শুরু করেছে। আমরা যদি কি ইম্প্যাক্ট আমরা যদি বলি, স্বামীজি যে গেলেন, দ্বিতীয়বার লেকচার দিলেন, আমেরিকা ইউরোপ ঘুরলেন, কত মানুষের সাথে দেখা করলেন, কত জায়গায় কত কথা বললেন, কয়েকটা আমরা যদি সাজিয়ে নিতে পারি, বেদান্ত এবং যোগা। যোগা বলতে হঠযোগা মাত্র নয়, আজকের দিনে যেটা যোগাসন শুধু সেটুকু নয়, যেটা একদম ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। বেদান্ত এবং যোগ এবং ইন্টারফেথ ডায়ালগ। ওয়েস্টার্ন স্পিরিচুয়ালিটিতে স্বামীজির যা ইনফ্লুয়েন্স সেই সময় এবং তার পরবর্তীকালে দেখা যাবে সেটা আরও ছড়িয়ে যাচ্ছে। সোশ্যাল জাস্টিসের প্রতি যে একটা ইন্সপিরেশন, স্বামীজি যেভাবে ইন্সপায়ার করেছেন সবাইকে, এবং সাহিত্য এবং ভাবনা চিন্তার জগতে স্বামীজির যা প্রভাব, ধ্যান, এটিকে তিনি স্বামীজি পপুলারাইজ করেছেন। স্বামীজির কথার মধ্যে দিয়ে আমেরিকাতে বেশ কিছু জিনিস যেটা ছড়িয়ে পড়ে আমেরিকান সমাজে, যে কোনো একটা ধর্ম মনোপলি দাবি করতে পারে না, এবং প্রার্থনার মধ্যে, ধ্যানের মধ্যে দিয়ে, শাস্ত্র চর্চার মধ্যে দিয়ে নিঃস্বার্থভাবে যে সেবা সম্ভব। আরেকটি কথা, রিইনকারনেশন, এটি একটি ওদের দেশেতে স্বামীজির চিন্তাধারা ধীরে ধীরে ঢুকে যায়। যে সময় স্বামীজি গেছেন বুঝতে হবে সেটা কিন্তু আব্রাহাম লিঙ্কনের পরে খুব বেশি দিন নয়, মাত্র কয়েক বছর, 3 দশক। সেই সময়ে তখনও কিন্তু রেসিজম যথেষ্ট প্রবল, এবং এখনও আঁচড় কাটলে আজকে 2025 সালে দাঁড়িয়েও দেখা যায় সাদাদের মধ্যে এই রেসিজমটা কিন্তু প্রবল। একটু আঁচড় কাটলেই উঠে আসে বহু জায়গায়, বহু সময়ে, অনেকের মধ্যে দিয়ে। এটা আমি বলছি তা নয়, অনেক তাবর তাবর পণ্ডিত যারা, তারাও বলছেন একই কথা। ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট সেই সময়ে স্বামীজির কথার মধ্যে দিয়ে নতুনভাবে শক্তি পেয়েছিল। স্বামীজির কাছে এসে যাদের ভাবধারা বদলে গেছে এবং সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যেমন সাহিত্য সমাজে ক্রিস্টোফার ইশারুড, সমারসেট মম, ফরস্টার, ধীরে ধীরে আরও এগিয়ে আসবে আধুনিক দিকে। অ্যালডাস হক্সলির কথা আমরা জানি, জেডি সালিঙ্গারের কথা বলতে পারি, এদের লেখা, হিউস্টন স্মিথ, জোসেফ ক্যাম্বেল, লুকাস, আমরা জর্জ হ্যারিসন বিটলের কথা জানি, গিটারিস্ট। তার কাছে স্বামীজির রাজযোগ বইটা সবসময় থাকতো, আমৃত্যু, ওই বইটি কিন্তু তিনি হাতছাড়া করেননি কখনো। এবং 2009 সালে এই হালামলে একজন বলছেন, লিজা মিলার, যে আমরা আমেরিকানরা কিন্তু হিন্দু হয়ে গেছি। কেন জানো? আমাদের দেশে এখন মেজরিটি অফ আমেরিকানস 65% বিশ্বাস করে মেনি রিলিজিয়াস ক্যান লিড টু ইটার্নাল লাইফ, এবং 37% যারা কিনা ইভাঞ্জেলিক্যাল খ্রিশ্চান, তাদের মধ্যে 37% তার মধ্যে ধরা আছে, এবং 24% আমেরিকানরা বিশ্বাস করে পুনর্জন্ম আছে, এবং 30% আমেরিকান বিশ্বাস করে যে আমরা
স্পিরিচুয়াল হতে চাই, আমরা রিলিজিয়াস হতে চাই না। স্বামীজির ভাব ভারতীয় দর্শন, বেদান্ত, ভারতীয় সভ্যতা সংস্কৃতির কেমন করে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, তারা জানতে বা অজান্তে স্বামীজির ভাবটাকে নিচ্ছেন এবং একটা অন্তঃসলীলা ফল্গু ধারা ভারতীয় সমাজ, সাহিত্য, ভারতীয় ভাবধারা এইটা ভেতরে ঢুকে যাচ্ছে পাশ্চাত্যের মধ্যে। মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা এরাও তার থেকে বাদ যাচ্ছেন না, হোয়াইট হ্যাট তারাও বাদ যাচ্ছেন না। আজকের ভারতবর্ষ যোগা যেভাবেই হোক না কেন, সেটা যে আজকে যেভাবে পপুলার, তার পেছনে বিবেকানন্দকে মানুন না না মানুন, যারা মানেন তারা ধরিয়ে দেন যে কেমন করে বিবেকানন্দ এটাকে পপুলার করে গেছেন। সেই যুগে আজও সেটি কাজ করে চলেছে। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কার্ল সাগান বলছেন, যদি সেই 400 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ফ্যানাটিক মব যখন আলেকজান্দ্রিয়া পোর্টটাকে ধ্বংস করে দিল, সেই ঘটনা যদি না ঘটতো তাহলে সমাজ অনেক দূর এগিয়ে যেত। এই মব ভায়োলেন্স পৃথিবীর বহু সভ্যতাকে অনেক সময়ই এগোতে দেয়নি, পেছন দিকে ঠেলে নিয়ে গেছে। এটা আমরা আজও দেখছি। এবং স্বামীজির কথা বলতে গিয়ে এই কার্ল সাগান এই কথাটা বলছেন যে স্বামীজির ভাবধারাটাকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেটা কি? সেক্টারিয়ানিজম থাকবে না, বাইগটরি থাকবে না, এইগুলো মুক্ত একটি সমাজ হবে। স্বামীজি পরবর্তীকালে আমরা পাব শিষ্য শরৎচন্দ্রকে বলছেন এই রামকৃষ্ণ সংঘের কথা, সাম্প্রদায়িকতা বিহীন সম্প্রদায়। অবশ্যই আমরা শ্রীরামকৃষ্ণকে মানি সেই হিসাবে সম্প্রদায়, কিন্তু সাম্প্রদায়িকতা মুক্ত এই সম্প্রদায়, এই ভাবনাটাই যেন আমাদের সমস্ত জগৎ জুড়ে আমরা যদি ভাবি যে যেখানে যে ভাবের মধ্যেই থাকি না কেন, সকলের কল্যাণ আমার কল্যাণ, স্বামীজির সেই আদর্শটি যেন প্রতিধ্বনিত হয়। স্বামীজির কথার মধ্যে দিয়ে ফিলোসফার, সায়েন্টিস্ট থেকে শুরু করে যারা নোবেল লরিয়েট, রোমারোলা থেকে শুরু করে হারমান হেস, তিনিও আরেকজন সাহিত্যের নোবেল লরিয়েট, যারা বিজ্ঞানের জগতে আছেন যেমন ইলিয়া প্রিগোজিন, তিনি কেমিস্ট্রিতে নোবেল পেয়েছিলেন, এরা থেকে শুরু করে আরও অনেকে, নিকোলা টেসলার কথা আমরা জানি। এমনকি যে ফ্রয়েড নিয়ে এত চর্চা হয়, তার ছাত্র কার্ল জুং, তিনি স্বামীজির ভাবধারা নিয়ে ফ্রয়েডের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন। স্বামীজির কয়েকটা শব্দ আজকাল আমেরিকার ভাষার মধ্যে যেমন ঢুকে গেছে, সেই নিয়ে পুনর্জন্ম, রিইনকার্নেশন, আরেকটি শব্দের কথা কেউ কেউ বলেন ইনভলিউশন। এভলিউশনের কথা আমরা জানি যে কেমন করে বিবর্তনের ফলে আমরা পৃথিবীতে এগিয়ে যাচ্ছি। ইনভলিউশন, একটা জবা ফুল রাত্রিবেলা দেখলাম জবার কুড়িটা ছোট্ট, সকালবেলা উঠে দেখছি এত বড় জবা ফুটে আছে গাছে। এই যে ফুলটা ইভলভড হলো, এই ফুলটা কিন্তু পুরোটাই ছিল ওই আগের কুড়ির মধ্যে, রাত্রেবেলা ছিল। ওই পেছন দিকটা দেখলে ইনভলিউশন, ওটা এখন ইভলভড হয়ে আজকে এত বড় ফুল হয়ে আমি দেখতে পাচ্ছি। এই যে জগতের সমস্ত শক্তি আজকে আমরা যাকে এভলিউশন বলছি, ওই যে পুরো ব্যাপারটাই ইনভলিউশন, পেছন দিকটা। এটা একটা নতুন শব্দ স্বামীজি এনে দিলেন, যেটা এখন বিভিন্ন জায়গায় মান্যতা পাচ্ছে। একটা রিডিসকভারি হলো ইস্ট অ্যান্ড ওয়েস্টের মধ্যে সম্পর্ক, বিবেকানন্দকে মাঝখানে রেখে, যেটা দিন দিন আরও ছড়িয়ে যাচ্ছে এবং সবার মাঝখানে চাড়িয়ে যাচ্ছে। সেটা যেন আরও জগতের কল্যাণ ডেকে আনে, স্বামীজিকে ধরে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি, এটি আজকে আমাদের প্রচেষ্টা হোক এবং স্বামীজির আশীর্বাদ যেন আমাদের সকলের মাথার উপরে থাকে, এটিই প্রার্থনা। আপনাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। নমস্কার।
ধন্যবাদ জানাই। এবং আপনারা বুঝতেই পারছেন যে উনি কিন্তু একদম বলেননি যে আমি ওসব জায়গা দেখেছি। আর এই বক্তৃতাটি যিনি ওখানে গেছেন, ইউরোপ এবং আমেরিকাতে গেছেন এবং ছিলেন, বসবাস করেছেন, তার পক্ষে ছাড়া আর কারো পক্ষেই বলা সম্ভব নয়। এবং আপনারা 3 খণ্ডে গম্ভীরানন্দের যে জীবনী সেটা পড়েন, কিন্তু সেখানে নামমাত্র উল্লেখ আছে এই বিশাল তার কর্মব্যাপ্তি। এবং বলা হয় যে সেকেন্ড ট্রিপ তিনি করেছিলেন, এটা প্রমোদ ভবন, প্লেজার ট্রিপ। দেখলেন তো, প্রায় সপ্তাহে তাকে প্রায় 84 থেকে 90খানা বক্তৃতা দিতে হয়েছে। যখন তিনি ফ্রি আছেন তখনও তাকে ইন্টারভিউ দিতে হচ্ছে, মানে শরীর সারাতে গেছিলেন। কিন্তু কী পরিমাণ তাকে পরিশ্রম করতে হয়েছে এর ভাবা যায় না। তার অ্যাকাউন্ট তিনি অল্প স্বল্প দিয়েছেন। শান্তি আশ্রম প্রতিষ্ঠার ব্যাপারে কী যে দুর্ভাগ্য, মানে কিছু থেকে দুর্ভোগ ভোগ করতে হয়েছিল। তুরিয়ানন্দকে তিনি সেখানে পাঠাবেন, তুরিয়ানন্দ যেতে যাচ্ছেন না, তিনি নিউ ইয়র্ক থেকে নড়বেন না। কেন এসেছিল তাহলে? কেন এসেছিল? স্বামীজি বলছেন, বলে এটা তোমার কাজ নয়, এটা তোমারই কাজ, মায়ের কাজ নয়, ঠাকুরের কাজ নয়, এসব আমি ওসব পারবো না। মানে উনি কাঁদছেন, সামনে দাঁড়িয়ে কাঁদছেন, কী যে দুর্ভাগ্য। স্বামীজিকে কষ্টও পেতে হয়েছে। এবং এই দ্বিতীয়বার না গেলে পরে, বুঝলেন, পাশ্চাত্যে এই প্রভাব থাকতো না। কারণ শিকাগোটা কিন্তু মানে ইস্ট কোস্টের দিকে, শিকাগোতে বক্তৃতা দিলেন, নাম হলো, কিন্তু এখন আমাদের সব সেন্টারগুলো ওয়েস্ট কোস্টে। বলে এখানে কি করে হলো? এই সেকেন্ড ভিজিটের জন্য তিনি বীজ রোপণ করে এসছেন, তাকেই পরিচর্যা করতে হয়েছে পরবর্তীকালে। তারপরে মহারাজ ইউরোপে যখন উনি এলেন, তার সে বর্ণনা পুঙ্খানুপুঙ্খ দিতে গেলে অনেক সময় লাগবে। এটা বড় টপিক। সেখানে তারপর তিনি ফিরছেন যখন মিশর দিয়ে, ইজিপ্ট দিয়ে, তাকে হঠাৎ ফিরতে হলো। তিনি বুঝতে পারছেন যার সময় বেশি নেই। তা এই সবগুলো নিয়ে আমরা তো সেরকম অ্যাকাউন্ট কোথাও পাই না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা সেকেন্ড ভিজিটটা স্বামীজির জীবনে প্রায় ধরুন মানে প্রায় 700-800 বক্তৃতা দিতে হয়েছে, একটারও কোনো অ্যাকাউন্ট নেই। রিপোর্টগুলো শুধু আছে ছোট ছোট 9th ভলিউমে, এবং দায় সারা রিপোর্ট। এটা এই দুর্বলতাটা, মানে ওরাও তখন কেউ কিন্তু ভাবেননি যে আরেকজন গুডউইনকে দরকার ছিল সে সময়। সেটা খুব বেশি করে আমরা এখন অনুভব করি। তা এই যেটুকু পেয়েছি সেটুকুও ওই সিস্টার গার্গী, তার মাধ্যমেই আমরা পেয়েছি। তারও 3-4টে ভলিউম রয়েছে, আপনারা অনুবাদও হয়েছে, তারা দেখতে পারবেন। সেই নিয়েও অনেক ঝামেলা রয়েছে, আমরা জানি। তা মহারাজ এটা বললেন, আমি তাকে অনুরোধ করব আরও ভালো করে লিখে, আরও ডিটেল লিখে ছাপান। উনি একটা বই আকারে ছাপান এবং আমাদের লেখাটা দেবেন, এবং আমরা ওটা ট্রান্সলেট করে আমাদের বুলেটিনে প্রকাশ করতে চাই। আর আরও ভালো হবে যদি যুগনায়ক বিবেকানন্দ ওই বইটির ভেতরে এগুলিকে ঢুকিয়ে এডিট করে, নূতন করে, এই একটা বিশাল কাজ পড়ে রয়েছে। জীবনীটা কমপ্লিট হবে, তাই তো? জীবনীটাই কমপ্লিট নেই স্বামীজির। আমেরিকার ওই দ্বিতীয় ভ্রমণটাকে আমরা প্রায় নেগলেক্ট করে চলি, এবং সেজন্য আমি এই নিয়ে এটা বোধহয় 3rd বক্তৃতা হলো এই টপিকের উপর। এই মেমোরিয়াল লেকচারে এটা 3rd টপিক। কারণ যারা আসেন আমি তাদের সকলকেই বলি, সকলেই কিছু কিছু বলেন, কিন্তু সমস্ত কিছু বলা এই একটা বক্তৃতাতে হয় না। তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি খুব সুললিত কণ্ঠে, গম্ভীর ভয়েসে, গম্ভীর তার ভাবগম্ভীর ভাষা এবং কণ্ঠস্বর আমাদের মুগ্ধ করেছে। এবং আমাদের দুর্ভাগ্য যে উনি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছেন আটপুরের মহন্ত হয়ে। আটপুরে তার প্রয়োজন বেশি। উনি এলেন, এই মাত্র এলেন, এই দুর্ভাগ্য আমাদের। এই নিয়েই থাকতে হবে, কাটাতে হবে। তবে আটপুর খুব বেশি দূরও না, আমাদের সাথে যোগাযোগ থাকবে, মাঝে মাঝে বক্তৃতা দিতে আসবেন। হ্যাঁ, তার কাছে আমাদের এই প্রার্থনা। আপনারা ওকে ভালো করে প্রণাম টনাম করে যাবেন এবং আশীর্বাদ নিয়ে যান। জয় মা। এটা